নমস্কার। এই বাসন্তিক রক্তকর্মী সন্ধ্যায় এখানে উপস্থিত আপনাদের সবাইকে বিশ্বভারতী বাংলা বিভাগ এবং শান্তিনিকেতনের কালের যাত্রা নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। আপনারা সবাই জানেন 1926 সালের 27শে ডিসেম্বর বিশ্বভারতী গ্রন্থালয়, যার বর্তমান নাম বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, সেখান থেকে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় রবীন্দ্রনাথের রক্তকর্মী। শতবর্ষ পূর্তির উল্লেখ সূত্রে অবশ্য বলে নেওয়া ভালো, গ্রন্থাকারে প্রকাশের আগে প্রবাসী পত্রিকায় 1924 সালে সম্পূর্ণ নাটকটি মুদ্রিত হয়েছিল। বাংলায় গ্রন্থাকারে প্রকাশের আগেই 1925 সালে রেড ওলিয়েন্ডার্স নামে এর একটি ইংরেজি ভার্সন প্রকাশিত হয়, যা তার আগের বছর 1924 সালে প্রকাশিত হয়েছিল বিশ্বভারতী কোয়ার্টারলিতে। কিন্তু এসব খবর নিতান্তই বাইরের তথ্য। প্রকৃতপক্ষে রক্তকরবী কেবল একটা নাটকের প্রকাশ নয়, এটাকে বলা যেতে পারে বাংলা নাটকের ইতিহাসে একরকমের আবির্ভাব। প্রেম, প্রতিবাদ, বিদ্রোহ, বিপ্লব ইত্যাদি প্রশ্নে বহুমাত্রিক এই নাটক গত 100 বছর যাবৎ নানাভাবে পঠিত হয়েছে। বিদ্যায়তনিক ক্ষেত্রে আলোচনা হয় তার তত্ত্ব, হয়তোবা আলোচনা হয় বর্তমান সময়ের সঙ্গে যুক্ত করে এই নাটকের আবেদন নিয়েও। মুদ্রিত হওয়ার আগে খসড়ার পর খসড়ায় নিরন্তর পাঠান্তর নিয়েও বিদ্যায়তনিক ক্ষেত্রে নানা কথা বলা হয়ে থাকে। আমরাও বছরের পর বছর স্নাতকোত্তর পাঠ্যক্রমে নানাজন নানাভাবে এই নাটক পড়িয়ে আসছে। শতবর্ষ পূর্তির এই সময়গ্রন্থিতে দাঁড়িয়ে আজ আমরা অবশ্য নাটকটিকে ফিরে দেখবার একটা অবকাশ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই সূত্রে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হয়, টেক্সটের সূত্রে যেমন গড়ে ওঠে রক্তকর্মীর নানা পাঠ, তেমনি নাটকটির মঞ্চায়নের সূত্রেও গড়ে ওঠে এক একটি পাঠ। আমরা শ্রেণীকক্ষে দিই মূলত নাটকটির টেক্সটের পাঠ, অর্থাৎ রক্তকর্মীর গ্রন্থ পাঠ। অন্যদিকে আজ আমরা এখানে মিলিত হয়েছি শান্তিনিকেতনের কালের যাত্রার রক্তকর্মীর মঞ্চ পাঠ দেখতে। রবীন্দ্রনাথের জীবদ্দশা থেকেই এই নাটক মঞ্চায়নের দুরূহতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অতীতে শম্ভু মিত্রের বহুরূপী প্রযোজনা অবশ্য কিংবদন্তি তুল্য হয়ে উঠেছিল। আমরা অনেকেই সে অভিনয় দেখার সুযোগ হয়তো পাইনি, তবে তার অডিও শুনেছি মন্ত্রমুগ্ধের মতো। আরো কত নাট্যদল কতভাবে এর মঞ্চপাঠ উপহার দিয়েছে। তেমন একটা মঞ্চপাঠ আজ উপস্থাপন করবে কালের যাত্রা। এই অনুষ্ঠানটির পরিকল্পনা আমরা কেন করলাম তার উত্তরে শুধু এইটুকু বললেই চলে, শ্রেণীকক্ষে যে পাঠ ছেলেমেয়েরা সচরাচর পেয়ে থাকে, আমরা তার থেকে বেরিয়ে নাটকটির দৃশ্য রূপময় একটি উপস্থাপনা উপহার দিতে চেয়েছি এই সন্ধ্যায়। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে সেই উপস্থাপনা, আর প্রথম পর্বের আলোচনা ভাগে নাটকটি নিয়ে দুজন আমন্ত্রিত বক্তা উপস্থাপন করবেন তাদের সুচিন্তিত বক্তব্য। আমাদের পরম সৌভাগ্য, অধ্যাপক পবিত্র সরকার আমাদের আহ্বানে সস্নেহ সম্মতি জানিয়ে আজকের আলোচনা ভাগে অংশ নিয়েছেন। নাট্য সাহিত্য সহ বাংলা বিদ্যা চর্চায় তাঁর ক্ষেত্র সুবিস্তৃত, তা সর্বজন বিদিত। তাকে আমরা শ্রদ্ধাবনত স্বাগত জানাই আমাদের অভিজিৎদা, অধ্যাপক ও নাট্য নির্দেশক অভিজিৎ সেনকে। কালের যাত্রা প্রযোজিত রক্তকর্মীর তিনিই নির্দেশক এবং অন্যতম চরিত্রাভিনেতা। আলোচনা ভাগে তিনিও অংশ নিয়েছেন, তাকেও আমরা জানাই সশ্রদ্ধ স্বাগত। পরিশেষে শুধু এই বলি, শতবর্ষ পূর্তি একটি উপলক্ষ মাত্র। যুগে যুগে এই নাটক নিয়ে ভবিষ্যতেও আমাদের কথা বলে যেতে হবে। সম্ভবত না বলে উপায় থাকবে না বলেই তা বলে যেতে হবে নিরন্তর। সেই অনাগত দিনেও আমরা যেন উচিত সময়ে
রক্তকরবীর লালিমার তাৎপর্য নিজেদের মতো করে উপলব্ধি করতে সমর্থ হই। এই প্রবহমান বর্তমান থেকে সেই অনাগত আগামীকেও বলি স্বাগতম। নমস্কার। আজকের প্রথম বক্তৃতা অধ্যাপক পবিত্র সরকারের। আমরা এই ঘরে যারা রয়েছি তিনি আমাদের অনেকের মাস্টারমশাই, কারুর প্রত্যক্ষ কারুর অপ্রত্যক্ষ। স্যার এসছেন, এটা আমাদের খুবই সৌভাগ্যের বিষয়। এরপর আমরা তার কথা শুনব। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে মঞ্চের ওপরে আমার প্রিয় মানুষেরা, মানবেন্দ্র, মৃণাল, অভিজিৎ আছেন, আর সামনে আছেন মাননীয় উপাচার্য মশাই এবং পরম শ্রদ্ধেয় সুপ্রিয়তা, আরও অনেকে। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। রক্তকরবী নিয়ে আলোচনা তো অনেক হয়েছে এবং 100 বছরে যখন অনেক পাঠ নষ্ট হয়ে যায় তখন রক্তকরবীর মতো একটি মুদ্রিত গ্রন্থ এবং নাটক, অভিকরণ যাকে বলি আমি, তা বেঁচে আছে এবং বেঁচে থাকবে। এইটি আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো, যে আমরা কি করে এই ঘটনার মুখোমুখি হই। একটি জীবন্ত বস্তু রক্তকরবী। রবীন্দ্রনাথের অনেক রচনার মধ্যে বিশিষ্ট একটি রচনা, যা আমাদের এইরকম একটি চ্যালেঞ্জ নিয়ে আমাদের সামনে 100 বছরে দাঁড়িয়ে আছে। এখন আপনারা সবাই জানেন যে লেখকেরা সব রকম লেখা একভাবে লেখেন তা নয়। ওই যে পশ্চিম দেশে একটা কথা শুনি আমরা, যে একটা হচ্ছে রিডারলি টেক্সট, পাঠক তোষক এক ধরনের রচনা, যা পড়ার সঙ্গে সঙ্গে পাঠ শেষ হয়ে যায়, পাঠক তা থেকে আর কিছু প্রত্যাশা করে না। আরেকটা হচ্ছে রাইটারলি টেক্সট, যেটা লেখক অন্য একটা কিছু লক্ষ্য নিয়ে লেখেন, পাঠককে একটু অশান্তিতে ফেলে দেন। এই অশান্তিতে ফেলে দেওয়ার একটি পাঠ রক্তকরবী। যখন প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ নিজেও মনে হয় এটা নিয়ে অনেকটা অশান্তিতে ভুগছিলেন, কারণ ভাবা যায় না যে আর কোনো রচনা, নাটকের তো বটেই, যে এতগুলো মানে বারবার করে রূপান্তর করছে, 10টা, 11টা, 12টা, তারপর ইংরেজি অনুবাদ বেরোচ্ছে। এইরকম ঘটনা তো রবীন্দ্রনাথের আর কোনো রচনার ক্ষেত্রে দেখাই যায় না। এত অসন্তোষ, কি হচ্ছে, কোথায় অপূর্ণতা। ফলে এই ব্যাপারে অর্থাৎ রক্তকরবী আর কিছু না হলেও এই ব্যাপারেই আমাদের প্রথম দৃষ্টি আকর্ষণ করে যে লেখক কেন এই রচনাটি নিয়ে এত বেশি ব্যাপৃত থাকছেন, এত বেশি মনোযোগ, এত তার মনের মধ্যে অসন্তোষ যাচ্ছে, না এটা হলো না, নাম বদল করছেন,
চরিত্রের নামে নাম হবে, না স্থানের নামে নাম হবে, না শেষ পর্যন্ত একটা প্রতীকের নামে নাম হবে। নানা রকম সিদ্ধান্ত নিতে নিতে আর একটা সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই ব্যাপারটাই প্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে একজন লেখককে নাকানি চোবানি খাইয়েছে এই পাঠটি। এটা আমাদের অদ্ভুত মনে হয় যে তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথের কাছে এর একটা অন্যরকম মূল্য দাঁড়িয়ে গিয়েছিল, যে মূল্যটা আমাদের এখন 100 বছর পরের থেকে আমাদের প্রশ্নাধীন করে, আমাদের প্রশ্ন জাগিয়ে তোলে যে কি আছে, কি ভাবছিল। ফলে এইটাকে রাইটারেরই টেক্সট বিশেষভাবেই বলতে হয় যে রাইটার নিজে এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ব্যাপৃত ছিলেন। তো সেখান থেকেই মনে হয় যে একটা কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ, কাছাকাছি সময়ে আরো অনেক লেখা বেরিয়েছে যেগুলো বলার, তাহলে যাক ওই যে প্রজাপতি নির্বন্ধ নাটক রূপ হলো 1925-এ চিরকুমার সভা। চিরকুমার সভা বাস গল্পের মধ্যে ফুরিয়ে গেল, আমরা দর্শকেরা দেখলাম, পাঠকেরা পড়লাম, আর কোনো ব্যাপার নয়। কিন্তু হয়তো খুঁজলে পাওয়া যাবে, সেটা অন্য কথা। কিন্তু রক্তকরবীর মধ্যে একটা কিছু স্টেটমেন্ট, একটা কোনো কথা তিনি বলতে চেয়েছিলেন, যে বলাটা তার নিজেরই পছন্দ হচ্ছিল না, কোনভাবে বলবো, কিভাবে বলবো, এইভাবে। তো শেষ পর্যন্ত দাঁড়ালো যে ওই সময়টা, যে সময়ে লেখা হলো, প্রকাশিত হলো, সেই সময়ে তার পৃথিবীর অবস্থা কি ছিল, তারপরে পৃথিবীর অবস্থা বদলাচ্ছে। প্রথম মহাযুদ্ধের পরে বেরোলো, দ্বিতীয় মহাযুদ্ধ তারপরে হলো, তারপরে বিপুল পরিবর্তন হলো পৃথিবীর। 4টে না 5টা শিল্প বিপ্লব বলা যায়, সে সমস্ত হয়ে গেল। এই সমস্ত বিপ্লবের পরে রক্তকরবী আমাদের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফলে আমাদের কাছে আবার নতুন জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে সময় রচিত হয়েছিল সে সময়টা আমরা কিছুটা বুঝতে পারি, যে হিটলারের বাহিনী সবে জার্মানিতে সক্রিয় হতে শুরু হয়েছে। রবীন্দ্রনাথ কি প্রত্যক্ষ করেছিলেন? রবীন্দ্রনাথ অনেকদিন আগে থেকেই যে যাকে বলা হয় তন্ত্র, যাকে বলেন রবীন্দ্রনাথ, সিস্টেমেট, নানান ধরনের তন্ত্র, এই তন্ত্রের একটা কি বলবো অভিভব, একটা অত্যাচার। তার তন্ত্র একটা ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে পেষণ করে, ইন্ডিভিজুয়ালকে পীড়িত করে, ইন্ডিভিজুয়ালকে নষ্ট করবার চেষ্টা করে। এই তন্ত্রের বিরুদ্ধে অনেকদিন আগে থেকেই তার, এবং পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো কবে থেকে তিনি বলছেন। সেই বিশেষ করে নৈবেদ্যর কবিতাগুলোর কথা আপনাদের সকলেরই মনে আছে, যে পেট্রিয়টিজম, জাতিপ্রেম, ছুটিয়াছে জাতিপ্রেম মৃত্যুর সন্ধানে, বহিঃস্বার্থ তরি লুপ্ত পর্বতের পানে, এই লুপ্ত পর্বতের পানে, এই কবে থেকে পড়ছেন। ফলে এবং তারপরে ন্যাশনালিজম বইটি বেরোলো 1917-তে। এই থেকে একদিক থেকে এই একটা তন্ত্রের ওপর তার যে অবিশ্বাস এবং কি বলবো যে একটা বিদ্রোহ, বিরূপতা, যে তন্ত্র ব্যক্তিকে নষ্ট করে, সেটা জাতীয়তাবাদী হোক, কোনো ধরনের জাতীয়তাবাদী হোক, বা অন্য ধরনের কোনো ব্যবস্থা পুঁজিবাদী হোক, যাই হোক। তো সেই কথাগুলো আস্তে 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 রক্তকরবীতে গিয়ে পৌঁছলো। সেখানে শুধু নাটকের একটা শারীরিক বৈপ্লবিক পরিবর্তন শুধু নয়, সেখানে তার কথার মধ্যেও, তার বলবার মধ্যেও, পৃথিবীর কাছে পৌঁছে দেবার যে কথা, তার মধ্যেও একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটল। এই দুদিক থেকেই আমরা দেখতে পারি যে এই শাস্ত্রা, কিন্তু আরো অনেক কথা আছে, অনেক কথা। এবং সব কথা যে আমরা এখন ওইভাবে, যাকে ডিকনস্ট্রাকশন বলে, অর্থ খনন,
অর্থ খনন করে সব কথা যে আমরা বার করতে পেরেছি তা আমরা বলবো না। আমি দেখেছি রক্তকরবী নাটক সমমিত্রের, একবার নয় 3 বার দেখেছি। আমাদের বয়সে অনেকে নিশ্চয়ই দেখেছি যে তারও রূপ বদলেছিল। 1954-তে যখন প্রথম প্রযোজিত হলো রক্তকরবী, তখন পশ্চিমবাংলায় বামপন্থী আন্দোলনের একটা প্রভাব আস্তে আস্তে অনুভূত হচ্ছে এবং শম্ভু মিত্র সেখানে নাটকের শেষে প্রায় বিপ্লব ঘটিয়ে ছেড়েছিলেন, রক্ত পতাকা পর্যন্ত এনেছিলেন, যার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন শম্ভু মিত্র। ফলে এই যে বিভিন্ন সময়ে পরে, অবশ্যই আমি পরে মানে 60-এর বছরগুলোতে, 70-এর বছরের আগের দিকে দেখেছি, আরও দেখেছি, সেখানে এই রক্ত পতাকাটা ছেড়ে দিয়েছে। ফলে দেখা যায় যে শম্ভু মিত্র নিজেও বদলেছেন, তার চিন্তা বদলেছে এবং রক্তকরবী শম্ভু মিত্র যেটা প্রমাণ করেছিলেন, যেটা সাহিত্যে বা নাটকের ইতিহাসের পণ্ডিতেরা বারবার করে বলেছিলেন, সে কথাটাকে মিথ্যা প্রমাণ করেছিলেন যে রবীন্দ্রনাথের নাটক অভিনয়যোগ্য নয়। আপনারা যদি স্থূলকায় সব নাটকের ইতিহাস পড়ে থাকেন, তাতে দেখবেন শশাঙ্ক মোহন সেন থেকে আরম্ভ করে সমস্ত নাটকের ইতিহাস লেখকেরা তারা বারবার করে বলেছেন যে এগুলো পরিবারযোগ্য, মানে বৈঠকে বসে পড়বার মতো, কিন্তু অভিনয়যোগ্য, মঞ্চে অভিনয়যোগ্য নয়। কতগুলো নাটক, সব এমনি প্রহসনগুলোর কথা না, প্রহসনগুলো জনপ্রিয় হয়েছে আর, কিন্তু কতগুলো নাটক অভিনয়যোগ্য নয়। আর রবীন্দ্রনাথ তো আমাদের নাটকের ইতিহাসের মানুষদের আরও বেশি মুশকিলে ফেলে দিয়েছেন যে 1908 থেকে এমনভাবে নতুন ধরনের নাটক লিখতে শুরু করলেন যে তার রূপগুলো ব্যাখ্যা করতে, রূপগুলো বুঝতেই খুব বেশি সমস্যা হয়ে গেল আমাদের ইতিহাস। যারা সাধারণ নাটকের সঙ্গে পরিচিত তাদের খুব অসুবিধা হয়ে গেল। ধোঁয়াটে একটা এই ধরনের প্রহেলিকা, এই ধরনের সমালোচনা সব হতে লাগলো। ফলে নাটকের ফর্মের দিক থেকে রবীন্দ্রনাথ যেমন বেঁচে থাকে। আমাদের ধাঁধায় ফেললেন, তেমনি নাটকে বক্তব্যের দিক থেকেও কিছুটা ধাঁধায় ফেললেন। তো এই ধাঁধা নানা রকম, সেই শারদোৎসবে এক রকম ধাঁধা, ডাকঘরে আরেক রকম ধাঁধা, রাজা ডাকঘরের বছরে বেরোলো তাতে আরেক রকম ধাঁধা, অচলায়তনে আরেক রকম, মুক্তধারায় একরকম, এরকম করতে করতে রবীন্দ্রনাথ যখন রক্তকরবীতে পৌঁছলেন, তারপরেও তো এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন কালের যাত্রা থেকে। সে নৃত্যনাট্যগুলোতে সেসবে বিচিত্র, সবই নাটক আমার মতে। অনেকে তো নাটকগুলো স্বীকার করতেই রাজি ছিলেন না প্রথম দিকে, তো সবই পারফরমেন্স, সবই নাটক। রক্তকরবীতে এই আমার মতে 7টা দৃশ্য আছে। এই 7টি দৃশ্যের মধ্যে আমরা দেখছি যে প্রথম 4টি দৃশ্যে অনেকগুলো বিভাজন, দ্বিধা, বাইনারি, যে একটা তন্ত্র তৈরি হয়েছে, সেটাকে পুঁজিবাদী তন্ত্র হতে পারে, যে শুধু আহরণ করে, পুঞ্জিত করে, নিজের সম্পদ সম্বল বাড়িয়ে তোলে এবং তার জন্য এমন একটা অনড় শক্তিশালী পীড়নকারী ব্যবস্থা তৈরি করেছে যাতে অন্যদের, তার সন্তানদের মনুষ্যত্বকে খণ্ডিত করে একেবারে তাদের ওই কাজে তাদের ব্যবহার করতে বাধ্য হয়, ব্যবহার করে।
তারা ওই কাজে যুক্ত হতে বাধ্য হয়। গ্রাম থেকে নিয়ে আসে তুলে, মানুষের নিয়ে তুলে আসে ওই খনন করে সোনা, একজন রাজা। কিন্তু এটাও ঠিক, ডায়ালেকটিক্সের নিয়ম একটা আছে, আপনারা জানেন, যে সমস্ত ব্যবস্থার মধ্যেই কোনো না কোনো চিড় একটা দেখা দেয়, একটা কোনো দ্বন্দ্ব দেখা দেয়। তার ফলে এই ব্যবস্থার যে কেন্দ্রে আছে, যে সবচেয়ে উপরে আছে রাজা, তার মধ্যেও একটা কোনো দ্বন্দ্ব দেখা দিয়েছে। দ্বন্দ্ব দেখা দিয়েছে, এই দ্বন্দ্বকে আরো বেশি তীব্র করেছে। সে একটি মেয়েকে তুলে নিয়ে এসেছিল তার প্রিয় পাত্রের কাছ থেকে, রঞ্জনের কাছ থেকে। এই সম্বন্ধে আমাদের অনেক প্রশ্ন আছে, যে তাকে তুলে নিয়ে আসা হলো, সে কোনো আপত্তি করলো না, আমরা কোনো বিরোধের সংবাদ পাই না, তাকে নিয়ে এলো, সে দিব্যি আনন্দে আছে। এই ধরনের প্রশ্ন তোলাই যায়। কিন্তু এই প্রশ্নটা পাশে সরিয়ে রেখে যদি আমরা দেখি যে সে চেষ্টা করছে এই ব্যবস্থাটাকে ভাঙবার জন্যে, সে সচেতনভাবেই এসেছে, চেষ্টা করছে এই ব্যবস্থাটাকে ভাঙবার জন্যে, অপেক্ষা করছে তার যে ভালোবাসার মানুষ রঞ্জন হচ্ছে যৌবনের প্রতীক। আর রাজা যদি বার্ধক্যের শক্তির প্রতীক হয়, এর মধ্যে নানান ধরনের বাইনারি তৈরি হয়েছে। আমরা দেখি যে 7টি দৃশ্যে প্রথম দৃশ্যটা খুব ছোট, এবং ওই নন্দিনী আর কিশোর ব্যক্তিগত আলাপ ছাড়া বেশি নয়। দ্বিতীয় দৃশ্য থেকে আস্তে আস্তে আমরা খবরগুলো পাই, ব্যবস্থাটার পরিচয় আমরা পাই, এবং আস্তে আস্তে আমরা দেখি যে পঞ্চম দৃশ্য থেকে সমস্ত ব্যাপার দ্রুত ঘটতে শুরু করেছে। এই দ্রুত ঘটতে শুরু করতে করতে সপ্তম দৃশ্যে গিয়ে আমরা সেই ক্লাইম্যাক্সে পৌঁছবো, যেখানে বিদ্রোহ শুরু হয়েছে, ব্যবস্থাটা ভাঙবার উপক্রম দেখা দিয়েছে, এবং রাজা নিজে শেষ পর্যন্ত বিদ্রোহীদের দলে যোগ দিয়েছে। কিন্তু এই সহজ গল্পের যে কাঠামো, তার মধ্যে দিয়ে তো পুরো নাটকটা আরো অনেক কিছু আছে। এই দ্বন্দ্বের চেহারাটা রাজার মধ্যে, যে আমি একটা মরুভূমি, তোমার মতো একটা সবুজ ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত, এই যে রাজার কথাগুলোর মধ্যে দিয়ে একটা হাহাকার, একটা দ্বন্দ্ব এবং একটা আত্মদীর্ণতার ব্যাপার, এটা তো মনুষ্যত্বের মধ্যে এই ধরনের নানান ট্র্যাজেডির সংকেত বেরিয়ে আসে। তার থেকে কিভাবে ধর্মকে কাজে লাগানো হয় প্রশাসনের মধ্যে, এবং ধর্মের ব্যাপারটা তো আজকের ভারতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিভাবে একটা সর্দাররা, তাদের মধ্যেও কারোর মধ্যে দ্বন্দ্ব আছে। মেরু সর্দার যেমন, সে রঞ্জনকে ছুঁতে চাইল না, কেমন সে এই রকম বিচিত্র রকমের দ্বন্দ্ব। তারপরে এই 1926-এ আপনারা ভাবুন, 1924 থেকে শুরু হয়েছে, না একজন নারীকে কেন্দ্রে আনছেন। কখনো তার নামেই নাটকটি লিখছে, নাটকের নাম হচ্ছে নন্দিনী। এই নারীকে, নারীবাদী আন্দোলন অনেক আগে শুরু হয়েছে নিশ্চয়ই, কিন্তু 1950 সালের পর থেকে নারীবাদ আন্দোলনের যে চেহারাটা দেখি আমরা, রবীন্দ্রনাথ আমাদের দেশে সেই তখন থেকে, অবশ্য তার আগে 1914-তে সেই মেয়েটি আত্মহত্যা করেছিল আগুনে পুড়ে, আমরা জানি। রবীন্দ্রনাথকে তা আঘাত করেছিল, এবং 1916 নাগাদ গল্পগুলোতে আপনারা তার পরিচয় পান, যে মেয়েরা বিদ্রোহ করছে, মেয়েরা এগিয়ে আসছে, পরিচয় পান। কাজে আস্তে আস্তে রবীন্দ্রনাথের মনের মধ্যে পঞ্জীভূত হচ্ছে অনেক রকমের বিরোধ। পৃথিবী নষ্ট হচ্ছে, প্রকৃতি থেকে
এই যে প্রকৃতির নিজের শস্য নিজের ধন দেয়, আর এই মরা ধনের সাধনা করে, সব মরা ধনের উপর সব সাধনা করে, এর মধ্যে দিয়ে আমাদের সমস্ত এখনকার দিনের পরিবেশের চিন্তা, পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। আর পৃথিবী হচ্ছে একমাত্র জায়গা যেখানে জীবন আছে, মানুষ আছে। এই একমাত্র জায়গা, সমস্ত রকম গ্রহ নক্ষত্রের কোটি কোটি সংখ্যার মধ্যে একমাত্র জায়গা যেখানে জীবন আছে। এই ব্যাপারটা রবীন্দ্রনাথের কাছে ধরা পড়েছিল প্রথমে। এই পৃথিবী একমাত্র জায়গা যেখানে জীবন আছে, যে এই পৃথিবীকে নষ্ট হতে দেওয়া যাবে না। এবং সেখানেই রবীন্দ্রনাথ আমাদের কাছে শেষ পর্যন্ত যে বার্তাটা নিয়ে পৌঁছন, যেটা নিজে নিজে ধ্বংস হবে বা নাও হতে পারে। তিনি দেখাচ্ছেন যে নিজের মধ্যে বিরোধ থেকে ধ্বংস হবে, কিন্তু আমাদের ওই শিক্ষাটা জেনে নিশ্চিন্ত হওয়ার কোনো উপায় নেই। আমাদের মধ্যে এই শিক্ষাটা যেন তিনি চালিয়ে দিতে চাইছেন যে না, আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের পৃথিবীটাকে আমাদের রক্ষা করতে হবে। সেখানে মানুষের সঙ্গে মানুষের যে বিচ্ছেদ এবং বিভেদ, এত শ্রেণী, এত প্রভুত্ব, এত আধিপত্য, ধর্মের এই অপব্যবহার, নারীদের এই অসহায়তার ওপর রাখা, এই সমস্ত রকমের প্রভুত্ব, আধিপত্য, অন্ধতার বিরুদ্ধে যে বার্তা, এই বার্তা রক্তকরবীর মধ্যে রবীন্দ্রনাথ রাখতে চেয়েছেন। যে জন্য রক্তকরবী 100 বছর কেন, আরও 100 বছর পর্যন্ত আমাদের সামনে ওই রকম একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে, ওই রকম একটা আমাদের সামনে শিক্ষার বস্তু হয়ে থাকবে আমাদের সামনে। সেই সঙ্গে সঙ্গে জীবন্ত নাটকও বটে, অসাধারণ শিল্পরূপ, যেটা আপনারা এরপরে দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। স্যারকে আমাদের প্রণাম জানাই। এরপর বলবেন অধ্যাপক অভিজিৎ সেন, যার প্রযোজনা আমরা দ্বিতীয়ার্ধে দেখব। আমরা জানি যে তিনি দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেছেন। আমি অভিজিৎ দাকে অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা এবং সামনে প্রেক্ষাগৃহে যারা সকলে আজ এসেছেন, সকলকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা জানাই। আমি খুব বড় করব না আমার বক্তব্য। আসলে মাধবেন্দ্রর সঙ্গে যখন কথা হয়েছিল, তখন মাধবেন্দ্র আমাকে একটুখানি অনুরোধ করেছিলেন যদি মঞ্চে রক্তকরবী এই ব্যাপারটা নিয়ে একটু বলতে পারি। তো এটাও আমি খুব মঞ্চে রক্তকরবীর ইতিহাসের মধ্যে আমি অতটা বিস্তৃত যাচ্ছি না, আমি সংক্ষেপে অন্য একটু দিকে যাব। কিন্তু তবু যদি সেদিকটা ভাবি, আমরা জানি যে রবীন্দ্রনাথ নিজে নন্দিনী তেমনভাবে নাকি পাননি, তাই করেননি নাটকটি। তিনি অনেককে অনুরোধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই হয়ে ওঠে। কিন্তু রবীন্দ্রনাথের জীবদ্দশায় অবনীন্দ্রনাথের উদ্যোগে একটি রক্তকরবী রবীন্দ্রনাথ নিজে লিখেছিলেন, যেখানে নন্দিনী কিন্তু কোনো মহিলা শিল্পী ছিলেন না, একটি নবীন যুবক তিনি করেছিলেন নন্দিনী, এবং রবীন্দ্রনাথ মোটামুটি চমকেই গিয়েছিলেন। যাই হোক, তারপরে 40-এর দশকে গীতবিতান থেকে রক্তকরবী হয় কালিদাস নাগ মহাশয়ের নির্দেশনায়।
তারপরে গণনাট্য থেকে হয় দেবব্রত বিশ্বাসের নির্দেশনায়, যেখানে ঘটনাচক্রে রাজা শম্ভুমিত্রই করেছিলেন, নন্দিনী কিন্তু করেছিলেন কণিকা মজুমদার, চন্দ্রা ছিলেন তৃপ্তি মিত্র, আর দেবব্রত বিশ্বাস ছিলেন বিষ্ণু। এর পরবর্তীকালে 1954, যেটাকে এখনো হয়তো বাংলা মঞ্চে একভাবে একটা ডেফিনিটিভ প্রোডাকশন রক্তকরবী মনে করা হয়, সেটা শম্ভু মিত্র নির্দেশিত বহুরূপী প্রযোজনা। কিন্তু যেমন পবিত্রদা বলছিলেন, বহুরূপী করতে গিয়ে নানা রকম বাধা সম্মুখীন হয়েছে, কিন্তু তাও তারা চালিয়ে গেছেন খুব সাফল্যের সঙ্গে, অনেকদিন ধরে চালিয়ে গেছেন। তার পরবর্তীতেও এখনো রক্তকর্মীর নানা মঞ্চ পাঠ উপস্থাপিত হচ্ছে। খুব সম্প্রতি চৈতী ঘোষালের নির্দেশে একটা অফবিট থিয়েটার থেকে একটা প্রযোজনা হয়েছে। চৈতী ঘোষাল অবশ্য এর আগেও পূর্ব পশ্চিম এবং সন্দর্ভ দুটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন নন্দিনীর ভূমিকায়। কিন্তু আমি একটু অন্যদিকে যাব, সেটা হচ্ছে এই যে রক্তকর্মী মঞ্চস্থ করার পেছনে যে অন্তরায়, এক অর্থ অন্তরাই আমি বলব, যার জন্যে মঞ্চ নির্দেশকেরা অনেক সময় এই নাটককে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেছেন। আমি তার একটা দুটো উদাহরণ একটু তুলে ধরতে চাই, যেটা হয়তো আমরা আমাদের প্রযোজনা করতে গিয়ে কিছু কিছু বাধা বলবো না, কিন্তু কিছু কিছু অসুবিধের যেন সম্মুখীন হতে হয়। আমি প্রথমে আসছি উৎপল দত্ত মহাশয়ের একটা মন্তব্যে, যেটা উনি বহুরূপীর রক্তকর্মী দেখে, বহুরূপীর রক্তকর্মীর একটা পর্যালোচনা করতে গিয়ে এক জায়গায় বলেছিলেন, সেটা ঠিক বহুরূপীর প্রযোজনা নয়, সাধারণভাবে নন্দিনী চরিত্র নিয়ে, যে নন্দিনী যেভাবে কথা বলে, সত্যি কোনো গ্রামের মেয়ে কি এইভাবে কথা বলে? রবীন্দ্রনাথ এখান থেকে কোথাও নন্দিনীকে একটু শ্রেণীচ্যুত করে দিলেন না? হ্যাঁ, মানে একটা অসুবিধে রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে সবাই বলেন, হয়তো সেটা আছেও, রবীন্দ্রনাথের ভাষাও বেশ কাব্য নির্ভর। অনেক সময় আমরা সচরাচর যেভাবে বাংলা ভাষা বলি, ঠিক সেই ছন্দে হয়তো চলে না। বিশেষ করে যদি গ্রামীণ মানুষের মুখে সেই ভাষা আসে, তাহলে সেটা কেমন ভাবে হবে? এবং আমি একভাবে বলবো, শম্ভু মিত্র মহাশয়ের লেখা যদি আমরা পড়ি, তাহলে বহুরূপীর খোঁজ ছিল, কিন্তু সেটাও একটা দিক, যে কিভাবে ওই ভাষাকে সাধারণ মানুষের মুখের ভাষা করে উপস্থাপিত করা যাবে। এবং এক অর্থে তারা সম্ভবত পেরেও ছিল, কিন্তু এই একটা অসুবিধা হয়তো আছে রবীন্দ্রনাথের নাটক নিয়ে। কিন্তু আমি তবু উৎপল দত্তের ওই মন্তব্যের প্রসঙ্গেই বলি, হ্যাঁ, একদিক থেকে বলা যায় নন্দিনী কি শ্রেণীচ্যুত হলো, কিন্তু অন্যদিক থেকে এটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথ বারে বারেই বলেছেন নন্দিনী একটি মানবী, একটি জ্যান্ত মেয়ের প্রকাশ। কিন্তু সেই সঙ্গে এটাও তো অনস্বীকার্য, নন্দিনী একটি আইডিয়া, নন্দিনী একটা বিশেষ শক্তিকে তুলে ধরছে, যার কথা একটু আগে পবিত্র বললেন, একটা নারী শক্তির যে স্ফুরণ। এবং শুধু নারী শক্তি বলবো না, সেই নারী শক্তির একটা বিশেষ দিক, নন্দিনীর ভেতরে একটা প্রতিরোধের স্পর্ধা,
যেটা নাটকটাকে একটা বিশেষ মর্যাদা দেয়, যে প্রতিরোধের স্পর্ধায় ভেঙে পড়ে রাজার জাল। এই যে নন্দিনী, এই বোধহয় শুধু একটি মানবীর চিত্র নয়, এর পেছনে একটা বৃহত্তর আইডিয়া বোধহয় কাজ করে। এখানে আবার আমি একেবারে মঞ্চায়নের সুবিধে অসুবিধার দিক থেকে বলছি। রবীন্দ্রনাথ নন্দিনীর পরনের কাপড়কে এক জায়গায় বলেছেন ধানি রঙের কাপড়। অনেক মঞ্চের উপস্থাপকদের মধ্যে হয়তো একটু বিভ্রান্তি তৈরি হয়েছে, ধানি রংটা কি রং? ধানি রং বলতে আমরা সাধারণত একটা পাকা ধানের রংকে ধরে নিই। সম্ভবত রবীন্দ্রনাথের মাথায় কিন্তু ছিল কাঁচা ধানের রং, সবুজ, যেটা নন্দিনীর তারুণ্যের সঙ্গে, নন্দিনীর শক্তির সঙ্গে সংশ্লিষ্ট। এবং এটা আরো বেশি করে বোঝা যায় যদি আমরা রেড ওরিয়েন্টাসের অনুবাদে যাই, কারণ সেইখানে ধানি রঙের কাপড় রবীন্দ্রনাথের নিজের তর্জমায় হয়েছে গ্রাস গ্রিন রোব। সুতরাং সবুজ রংটি কিন্তু রবীন্দ্রনাথের মাথায় ছিল। 2 নম্বর একটা বলি, রাজা যে প্রচন্ড দ্বন্দ্বের ভেতর দিয়ে এই চরিত্রের স্ফুরণ রবীন্দ্রনাথ নিজে রাবণ বিভীষণের দ্বন্দ্বের কথা টেনে আনে। একটা স্কিজোফ্রেনিক একটা চরিত্র। আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, আমি মঞ্চায়নের দিক থেকে আসতে চাইছি। তার যে শারীরিক বর্ণনা, শক্তির বর্ণনা নন্দিনী দেয়, 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল, মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। আমাদের ছাপোষা বাঙালিরা কজন পারবো এই রাজাকে প্রকাশ করতে? মানে রাজা শেষ দৃশ্যে তো আড়াল ছেড়ে বেরিয়ে আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে রাজার প্রবেশের সঙ্গে সঙ্গে রাজা সম্পর্কে যে ইমেজটা তৈরি হয় মানুষের মাথায়, সেটা ধসে পড়ে। ওই রাজাকে ভিজুয়ালি আনা অসম্ভব, কিন্তু রবীন্দ্রনাথ করিয়েছেন এটা। শম্ভুমিত্র মশাই এটা নিয়ে ওনারও খুব নানা রকম অসুবিধে হচ্ছিল। উনি নিজে কয়েকবার করেছেন, 2 বার তারপরে মনোরঞ্জন ভট্টাচার্যকে দিয়ে রাজা করিয়েছেন, তারপরে আবার ফিরে গেছেন নিজে রাজা করতে। কিন্তু উনি চেষ্টা করেছেন কিভাবে রাজার এই প্রবেশকে একভাবে উপস্থাপিত করা যায়, ওই ইলিউশন না ভেঙেও। সুতরাং এটাও কিন্তু একভাবে মঞ্চ উপস্থাপকের পক্ষে একটা বেশ অসুবিধের জায়গা। ওই প্রবল ধাক্কাটা যাতে না লাগে, সেই চেষ্টাটা কত দূর করা যায় সেটা দেখতে হয়। এখানে আমি আরেকটা বলি, রাজার উপস্থাপনায় কখনো কখনো এমনকি সর্দারের উপস্থাপনায় বেশভূষায় প্রায় মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক রাজাদের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এই রাজা সে রাজা নয়, এই রাজা কোনো মধ্যযুগীয় রাজা নয়, যক্ষপুরী কোনো মধ্যযুগীয় পুরী বোধহয় নয়। যেখানে নাটকটা সর্বকালীন, সেখানে বুঝতে হবে এই যক্ষপুরী আজকেও আমাদের মধ্যে আছে। এই যে
প্রতিরোধের গল্প, সেটা কিন্তু আজকেও আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। এবং সেই জন্যে রাজাকে এরকম ঐতিহাসিক রাজার, মানে এমনকি সাম্প্রতিক প্রযোজনাতেও আমি দেখেছি রাজা বলতে ওই ধরনের একটা ছবি অনেক সময় তুলে ধরা হয়। এবং আবার বলছি, রাজা যে বেরিয়ে আসে, ওই ইলিউশনটা একদম ভেঙে যায়। আমি খুব বেশি বাড়াবো না, আর একটা কথা বলে আমি শেষ করব। নাটকটার মধ্যে একটা খুব বড় জায়গা জুড়ে রয়েছে পৌষ তোদের ডাক দিয়েছে এই গানটি, যে গানটি নিয়ে নন্দিনী রাজার দরজায় ধাক্কা মারে, যে গানের মাধ্যমে নন্দিনী আহ্বান জানায় রাজাকে, তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। রাজার কি উত্তর? আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? এবং সে সরাসরি নন্দিনীর আহ্বানকে প্রত্যাখ্যান করে। রবীন্দ্রনাথ নাটকের একদম শেষে আইরে ভাই লড়াইয়ে চল এই ডাকের পরে নাটক শেষ করেন আবার এই গানটি। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে গানের কথার একটা বিশেষ জায়গায় উনি পরিবর্তন করেন, যেটা গানের প্রারম্ভে ছিল ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়, সেইটা কিন্তু হয়ে যায় মাটির আঁচল ভরেছে আজ পাকা ফসলে। তফাৎটা কি হলো? কেন তফাৎটা করলেন রবীন্দ্রনাথ? যে ডালা ভরেছিল, যে পাকা ফসল, এবং আমি যদি বলি এই পাকা ফসলই আমাদের সভ্যতার খাঁটি সংগ্রহ, যা রাজা উপেক্ষা করলেন। নন্দিনী ডাকে মাটিতে পা দিলেন না। যদি ফসল, পাকা ফসলকে উপেক্ষা করা হয়, সে কিন্তু ঝরে পড়ে মাটির বুকে। সেই ফসল সমাজের কোনো কাজে আসে না। তাই মাটির আঁচল ভরেছে আজ পাকা ফসলে, এটা কিন্তু একটা ব্যর্থতার ইঙ্গিত। যে ব্যর্থতা এই পাশ্চাত্য সভ্যতা, ইউরোপের সভ্যতা তখন শেখাচ্ছিল, সে নিয়েই সে উৎপীড়ন করছিল। এটা মাথায় রাখতে হবে। নাটকটা 1924 নাগাদ লেখা, এবং এই সময় রবীন্দ্রনাথের বড় ইংরাজের ধারাও আস্তে আস্তে স্তিমিত হয়ে পড়ছে। শেষ পর্যন্ত সভ্যতার সংকট। এই যে পুরো পোলেমিক্সটা নাটকের মধ্যে ধরা রয়েছে, সেটা হ্যাঁ, রবীন্দ্রনাথ হয়তো একটা বিশেষ ধরনের শক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে এটা লিখেছিলেন, কিন্তু ঘটনাচক্রে একভাবে শাসন ব্যবস্থা তো এখনো সেই শাসক শোষিতের মধ্যেই বিদ্যমান। সেখানেই নাটকটা নতুন করে মঞ্চ পাঠের মধ্যে দিয়ে বোধহয় নতুন করে আমাদের জন্য জেগে ওঠে। সেখানেই বোধহয় নতুন করে আমাদের সে নাটকের মুখোমুখি হওয়ার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ওই যেটা বলছিলাম, আবার এই জায়গাটা ভাবুন, একটা প্রবল প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে, আইরে ভাই লড়াইয়ে চল, এবং তারপরে পৌষ তোদের ডাক দিয়েছে গানটা নাটকের নাট্যের দিক থেকে
মঞ্চ রূপের দিক থেকে, মানে প্রস্তুতের ডাক দিয়েছি বলতে আমি আপনাদের প্রস্তুতের ডাক দিয়েছি সুরটাকেও মাথায় রাখতে বলছি, সেখানে কিন্তু একটু হালকা হয়ে যায়, তাহলে এটাকে মেলাবো কি করে? রবীন্দ্রনাথের ওই বাণী, যে বাণীর মধ্যে তিনি একটা খুব বড় পরিবর্তন আনলেন, অথচ এই গানের যে চলন, এটাকে তাহলে মেলাবো কি করে? আমার যদি স্মৃতি বিভ্রম না ঘটে, বহুরূপী প্রযোজনাতেও বোধহয় শম্ভুবাবু এটাকে রাখেননি এই গানকে। একটা আওয়াজের মধ্যে দিয়েই ওই বিপ্লবের ধ্বনিটা ফুটে উঠত। আমরা একভাবে চেষ্টা করেছি, সেটা কতদূর কি করা গেছে সেটা আপনারা বিচার করবেন। এইটুকু বলে আমি শেষ করছি। অভিজিৎ দাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রথম অধিবেশন শেষের দিকে। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন ভাষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি মণ্ডল। নমস্কার। আমরা যারা এখানে সমবেত হয়েছি, অনেকের মধ্যে কৌতূহল আমরা নাটকটা দেখব বলে। নাটক দেখা আর নাটক নিয়ে আলোচনার মাঝখানে এক চিলতে অংশ থাকে, সেটা ধন্যবাদ জ্ঞাপনের পালা, যেটা মানবেন্দ্র আমায় নির্দেশ দিয়েছেন। আমরা নাটকের আলোচনা শুনলাম যে দুজন মানুষের কাছে, একজন আমার শিক্ষক মাস্টারমশাই পবিত্রবাবু, আর একজন আমার প্রাক্তন সহকর্মী অভিজিৎ দা। এই নাটকটা পড়েছিলাম ছাত্র জীবনে ক্লাসের সিলেবাস হিসেবে, সেই প্রথম রক্তকরবীকে চেনা। আমরা রক্তকরবী পড়তে গিয়ে তার আগে যদি রবীন্দ্রনাথের নিজেরই নাট্য পরিচয়, প্রস্তাবনা বা অভিভাষণ এগুলো যদি আমরা পড়ি, তাহলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তিটা স্বয়ং নাট্যকারী আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমরা সবাই অনেকেই হয়তো পড়েছি নাট্য পরিচয়, যেখানে তিনি বলছেন এই নাটকটি সত্যমূলক। প্রস্তাবনায় বলছেন যে গূঢ় অর্থকে খুঁটিয়ে বের করার চেষ্টা করা যাবে না, তাহলে তার সার্থকতা হারিয়ে যাবে। শিক্ষা মিলন প্রবন্ধে বলছেন আমেরিকায় তিনি এক ঐশ্বর্যপুরীতে যে ছিলেন, সেই বাসের অভিজ্ঞতা তার মনে পড়ছে, এবং সেই প্রসঙ্গে আমাদেরও মনে পড়ে রক্তকরবীর কথা। কিংবা ভারতবর্ষের ইতিহাসের ধারা বা জাভাযাত্রীর পত্রে যখন তিনি রামায়ণের রূপক ব্যাখ্যা করছেন নানাভাবে, তখন আমরা অনেকটাই মিলিয়ে নিতে পারি রক্তকরবী নাটকের সঙ্গে। রক্তকরবীকে আমরা কিভাবে শুনবো, কিভাবে পড়বো, তার নির্দেশ দিচ্ছেন রবীন্দ্রনাথ আমাদের। অভিভাষণে বলছেন, এই যে মনে রাখুন, রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবীর ছবি। নাট্যকার নিজেই নির্দেশ দিচ্ছেন, নানাভাবে নিজেরাই আলোচনা করছেন, আর আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমএ ক্লাসে যখন আমরা রক্তকরবী পড়তাম, বেশি পড়েছি, রেডিও নাটক হয়তো গল্প শুনেছি বা দেখেছি, খুব সামান্যই দেখেছি রক্তকরবী নাটক, বেশিটাই পড়া, বেশিবার পড়া। যখনই রক্তকরবী পড়ি তখনই নতুন নতুন চিন্তা মাথায় আসে, নতুন নতুন ভাবনা মাথায় আসে। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রক্তকরবীর ক্লাসে
শঙ্খবাবু আমাদের পড়িয়েছিলেন, অধ্যাপক কবি শঙ্খ ঘোষ। সে আমাদের কাছে খুব একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আমরা প্রাক্তন সতীর্থদের মুখে শুনেছিলাম যে শঙ্খবাবুর রক্তকর্মী পড়াটা একটা বিশেষ অভিজ্ঞতা। আবার শঙ্খবাবুর ক্লাস করার পর যখন আমরা পরীক্ষার খাতায় লিখতে বসছি প্রশ্নের উত্তর, তখন আমরা আবার নিজেদের মতো করে সেই রক্তকর্মীর ব্যাখ্যা করছি। এই যে মাস্টারমশাই বললেন যে অনেকগুলো পাঠের কথা, অনেক খসড়ার কথা, রবীন্দ্রনাথ নিজেই রক্তকর্মীকে বারবার তিনি পরিমার্জনা করছেন, খসড়া তৈরি করছেন, পাণ্ডুলিপি তৈরি করছেন, কাটাকুটি করছেন। একটা অস্থিরতা রয়েছে এই নাটকটার রূপ নিয়ে, নিজেই ব্যাখ্যা করছেন নানাভাবে, কিংবা আমাদের নির্দেশ দিচ্ছেন যে এটাকে এইভাবে পড়া দরকার। তাহলে আমরা কি করব? আমরা যারা নাটকের পাঠক, আমরা যারা নাটকের দর্শক, আমরা শ্রোতা, আমরা কিভাবে নাটকটাকে নেব? তখনই মনে হয় যে এটা একটা প্রিজমের মতো, একটা স্ফটিকের মতো, যে প্রিজমের উপর নানা কোণ থেকে যখন আলো পড়ে, নানাভাবে সেই আলো বিচ্ছুরিত হয়। আমরা প্রত্যেকেই নিজে নিজে এক একটা ভাবনায়, স্বতন্ত্র বোধে আমরা রয়েছি। নাটক দেখতে দেখতে বা নাটক পড়তে পড়তে নিশ্চয়ই আমরা সেই বোধে, সেই আলোয় আমরা স্নাত হব। পরবর্তী যে নাটক আমাদের সামনে মঞ্চে অভিনয় হবে, আমরা আশা করব যে এই আলোচনা এবং এই নাটক দেখা, এই দুটো মিলে আমাদের মধ্যে একটা সম্পূর্ণতার জগৎ তৈরি হবে। আর ওই যে মানবেন্দ্র আমায় যে নির্দেশ দিয়েছেন, সেই ভূমিকাটা একটু পালন করা দরকার। পবিত্রবাবু আমাদের ডাকে এসেছেন বাংলা বিভাগে, এটা আমাদের বারে বারে তিনি আসেন, আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এটা। স্যারকে আমরা এখনো পাই, কাছে পাই। অভিজিৎদা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেটা আমাদের কাছে খুব বড় পাওনা। আমরা ধন্যবাদ জানাই আমাদের উপাচার্য মশাইকে, তিনি আমাদের মাথার উপর আছেন এবং আমরা সবাই জানি অন্তত বেশ কিছুদিন পর আমাদের মধ্যে একটা খোলা হাওয়া অন্তত বইছে, যেখানে আমরা মুক্তভাবে আমরা অনেক কিছু করতে পারছি। আমাদের কর্মসচিব মশাই, আমাদের যুগ্ম সচিব শিক্ষা ও গবেষণা, সংশ্লিষ্ট অনুমোদন সমিতির সদস্যরা, যুগ্ম কর্মসচিব সম্পত্তি বিভাগ, এদের সবাইকে আমাদের ধন্যবাদ। আমাদের উদ্যোগের সহযাত্রী কালের যাত্রা নাট্য সংস্থার সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই মুখার্জি লাইট অ্যান্ড ডেকোরেটরকে, শ্রীমা ডেকোরেটরকে, আর যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এই হলে যারা এসেছেন, সবাইকে আমরা আমাদের বাংলা বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর বাকি যারা রইল, যারা কর্মী, উদ্যোগী, আমাদের অধ্যাপক, ছাত্রছাত্রী, এদের কাউকে আমরা ধন্যবাদ জানাবো না, এটা আমাদের কাজ বলে আমরা মনে করি। নমস্কার।